নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না অন্তর্বর্তী সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। মির্জা ফখরুলের দাবি আরেকটি ১/১১ ইঙ্গিত, বললেন নাহিদ ইসলাম। দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের। ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন, ইসি মাসুদ জানালেন। আদিবাসী স্বীকৃতির পক্ষে প্রচারকারীদের গ্রেপ্তারের দাবি। সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কাল, বর্ণিল সাজে সেজেছে মধুকবির সাগরদাড়ি। বাংলাদেশ ভারতের উদ্বেগ বাড়াচ্ছে চীনের বাঁধ প্রকল্প। বিপিএলে প্রথম হারের স্বাদ পেল রংপুর। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে। আমরা দেখছি কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। তাই অনুরোধ করব, প্রত্যাশা করব, আমরা আশা করি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। দেশে যে সংকট আছে সে সংকট থেকে মুক্ত করার জন্য দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ আসাদের ৫৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচন থেকে দেশবাসী প্রায় ১৫ বছর বঞ্চিত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের একজন প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবেন। এখন জোর করে যদি বিষয়টাকে বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আর একটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে মন্তব্য করেন তিনি। এর আগেও অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বিএনপি মহাসচিবের এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা মন্তব্য করলেন জুলাই আন্দোলনের এক দফা ঘোষণাকারী ছাত্রনেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম লিখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ বন্দোবস্ত থেকে আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। আমরা ৩রা আগস্ট থেকেই বলে আসছি, আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদের বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার চট্টগ্রাম সেনানিবাস সহ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওয়াকারুজ্জামান বলেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানান। ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ। তিনি বলেন, বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের উপর। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার। যারা আদিবাসী স্বীকৃতি চাচ্ছে এবং এই দাবির পক্ষে প্রচার করছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্টুডেন্টস ফর সভারেন্টি। এ সময় সংগঠনটির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা তুলে নেওয়ার সব বন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিচ্ছিন্নতাবাদী উপজাতি ও লাল সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদের বিক্ষুব্ধ সার্বভৌম ছাত্র জনতার ব্যানারে স্টুডেন্ট ফর সভারেন্টির আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, যারা নিজেদেরকে আদিবাসী দাবি করছেন তারা মূলত বিভিন্ন দেশ থেকে এই দেশে এসেছে। আমরা থাকতে দিয়েছি, তারা উপজাতি, তারা আদিবাসী না। এই দেশে কখনো আদিবাসী ছিলও না, ভবিষ্যতেও থাকবে না। যদি তারা এই দাবি করতে চায় তাহলে সেটা রং নম্বরে ডায়াল করা হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে আগামীকাল শুক্রবার 24 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী শুরু হচ্ছে মধুমেলা। এই মেলা উপলক্ষে সাগরদাড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। কপোতক্ষ নদ পাড়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখ লাখ মধুভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আম্রকানন, বিদায়ঘাট, মধুপল্লী সহ মেলা প্রাঙ্গণে ইতোমধ্যে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলা উপলক্ষে এলাকার মানুষের ভেতর দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। এবার আন্তর্জাতিক সংবাদ। তিব্বতে 137 বিলিয়ন 13,700 কোটি ডলারের একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে চীন, যা বিশ্বের বৃহত্তম বাঁধ হবে। তবে চীনের এই মেগা প্রকল্প নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মতো নিম্ন প্রবাহের দেশগুলোতে পরিবেশ, নিরাপত্তা ও পানি প্রবাহের বাঁধটির সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। চীনের পরিকল্পনা অনুযায়ী ইয়ারলং জাংবো নদীর নিম্ন প্রবাহে বাঁধটি নির্মিত হবে। এই নদী ভারত ও বাংলাদেশের ব্রহ্মপুত্র নামে পরিচিত, যা বাংলাদেশের কৃষি, মৎস্য ও নদীকেন্দ্রিক জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীটি তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল প্রদেশ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি বাংলাদেশের অন্যতম প্রধান নদী ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই বাঁধ বাংলাদেশের লাখো লাখো মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, তিব্বতের চীনের এই মেগা প্রকল্প শুধু পরিবেশগত চ্যালেঞ্জই নয়, বরং আঞ্চলিক ভূ রাজনীতির জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। এবারের বিপিএলে দুর্দান্ত ঘোড়ার মতো ছুটছিল রংপুর রাইডার্স। একের পর এক জয় পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান পোক্ত করেছিল দলটি। সাবেক চ্যাম্পিয়নরা 8 ম্যাচের সবকটিতে জিতে আজ মাঠে নেমেছিল নিজেদের নবম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে। তবে টানা জয়ের ধারা এবার আর বজায় রাখতে পারল না নুরুল হাসান সোহানের দল। 171 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর শেষ পর্যন্ত অল আউট হয়েছে 146 রানে, আর তাতে 24 রানে হেরে অপরাজিত থেকে প্লে অফে যাওয়া হলো না রংপুরের। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।